আমাদের আজকের আলোচনার বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বদলাননি। আমরা এটাকে দেখার চেষ্টা করব যে নরেন্দ্র মোদী গত দুইবারে কি অবস্থায় ছিলেন, এবারে কোন অবস্থায় আছেন এবং তিনি যে বদলাননি তার কতগুলো প্রমাণ আপনার দর্শকদের সামনে তুলে ধরব। সেই বড় প্রমাণ হচ্ছে গত 2014 এবং 2019-এ নরেন্দ্র মোদী জিতেছিলেন এবং নরেন্দ্র মোদীর দল ক্ষমতায় এসেছিল পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। তাকে সরকার গঠনের জন্য কারোর উপর নির্ভর করতে হয়নি। এই নির্ভর না করার কারণে নরেন্দ্র মোদী তার ইচ্ছা মতো সরকার থেকে শুরু করে, মন্ত্রিসভা থেকে শুরু করে, স্পিকার পদ থেকে শুরু করে সবগুলোই নিজের মতো করে করতে পেরেছিলেন। কিন্তু এইবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি মাত্র 240টা আসন পেল। এই 240টা আসন সংখ্যাগরিষ্ঠতা থেকে 32টি দূরে, এবং শুধু 32টি দূরে না, গত 2019-এর তুলনায় বিজেপি 63টি আসন কম পেল। সেখান থেকে সবাই বলছিলেন যে নরেন্দ্র মোদী এবার দুর্বল হয়ে পড়লেন। এজন্য অনেকটা এইরকম যে বিরাট প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ব্যাপক বৃষ্টিপাত বা ঝড় ঝাপটার পরে দুর্বল হয়ে পড়েছে। আসলে যে নরেন্দ্র মোদী দুর্বল হননি, এটা কিন্তু তার কথায়, তার আচরণে, তিনি যে ব্যবস্থা নিচ্ছেন সবগুলিতে তা প্রমাণিত হচ্ছে। যেরকম যে আমি আজকেরই একটা ঘটনা বলি। আজকে ভারতের লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ওম বিড়লা। ওম বিড়লা এর আগের লোকসভারও স্পিকার ছিলেন এবং তিনি এমন কিছু ব্যবস্থা নিয়েছিলেন যার জন্য পুরো বিরোধী পক্ষ তার উপরে ক্ষেপেছিলেন এবং তাকে কেউই, ওম বিড়লাকে কেউই স্পিকার হিসেবে পছন্দ করেননি বা করতেন না। কিন্তু সেই নরেন্দ্র মোদী গরিষ্ঠতা না থাকা সত্ত্বেও নরেন্দ্র মোদী কিন্তু ওম বিড়লাকে সরাননি। তিনি এককভাবে ওম বিড়লাকে প্রার্থী করে বিরোধীদের এই বুঝিয়ে দিয়েছেন যে নরেন্দ্র মোদী কিন্তু বদলাননি, এবং শেষ পর্যন্ত ওম বিড়লাকে স্পিকার পদে জিতিয়ে নিয়ে এসে তিনি প্রমাণ করে দিয়েছেন যে নরেন্দ্র মোদী আগেও যেমন ছিলেন এখনও তেমনই আছেন। এটা তো গেলে একটা উদাহরণ। এই ওম বিড়লা তিনি নির্বাচিত হওয়ার পরেই তিনি সবাইকে বললেন সবাইকে নিয়ে চলবেন, কিন্তু তার প্রথম বক্তব্যে চলে আসলো যে 1975 সালে যখন জরুরি অবস্থা জারি হয় সেটা নিয়ে তিনি অনেক কংগ্রেসকে ঘিরে, ইন্দিরা গান্ধীকে ঘিরে বিরূপ মন্তব্য করা শুরু করলেন। অর্থাৎ তিনি কিন্তু প্রথম থেকেই বিরোধী পক্ষ, বিশ্বের সবচেয়ে বড় বিরোধী দল কংগ্রেসকে কিন্তু চটিয়ে দিলেন। অর্থাৎ তিনিও যে পাল্টাননি সেটা কিন্তু প্রমাণ হলো। এরপরে যদি আমরা প্রথম থেকে দেখি যে 2019-এর পরে 2024-এ যে 240 আসন নিয়ে আসা নরেন্দ্র মোদী, এই নরেন্দ্র মোদী কিন্তু 2019-এও যা ছিলেন 2024-এও কিন্তু সেটাই আছেন। সেটা প্রমাণ করলেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই। তিনি মন্ত্রিসভা গঠন করলেন। আপনি মোদী মন্ত্রিসভার যদি প্রথম 9 জনকে দেখেন, প্রথম 9 জনই কিন্তু আপনার বিজেপির। তাকে বলা হচ্ছিল যে তিনি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের উপর তার দল নির্ভর করবে, তার সরকার টিকবে কি টিকবে না এই এর উপর নির্ভর করবে, সুতরাং মোদীকে অনেক বেশি নির্ভর করতে হবে চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমারের উপরে। কিন্তু বাস্তবে যখন তিনি অনেক মন্ত্রিসভা গঠন করলেন, তখন কিন্তু তিনি প্রমাণ করলেন যে কোনো গুরুত্বপূর্ণ পদ নীতিশবাবু বা চন্দ্রবাবু নাইডুকে না দিয়ে তিনি প্রমাণ করলেন যে এই কোনো চাপের কাছে নতি স্বীকার করার লোক তিনি নন। নীতিশ বা চন্দ্রবাবু বা অন্য শরিকদের অপেক্ষাকৃত অনেক কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিয়ে তিনি কিন্তু প্রথম রাতেই বিড়াল মেরে ফেললেন। এরপরে যদি আমরা পরবর্তীতে দেখি যে অরবিন্দ কেজরিওয়ালের ইস্যুটা, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী এবং দিল্লির মুখ্যমন্ত্রীকে নির্বাচনের আগে গ্রেপ্তার করা হলো। এটা নিয়ে তোলপাড়, সুপ্রিম কোর্ট তাকে নির্বাচনে প্রচারের জন্য 21 দিনের জন্য প্যারোলে মুক্তি দিলেন। এরপরে আবার 2 জুন কেজরিওয়ালকে ফিরে যেতে হলো জেলখানায়। এখন নিম্ন আদালতে কেজরিওয়ালের জামিন মঞ্জুর হয়েছিল, কিন্তু পরবর্তীতে কি দেখা গেল যে সেই জামিন হাইকোর্ট স্টে করে বা স্থগিত করে দিলেন। শুধু এটা না,
সুপ্রিম কোর্ট জামিন দিলেও যাতে কেজরিওয়াল মুক্তি না পান সেজন্য কিন্তু তাকে আজ সিবিআই একই মামলায় সিবিআই আলাদা করে গ্রেপ্তার দেখিয়েছে। আগে তাকে গ্রেপ্তার দেখিয়েছিল ভারতের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট বা ইডি, এবার তাকে গ্রেপ্তার দেখালো সিবিআই। অর্থাৎ মানে কোনোভাবেই কেজরিওয়ালের মুক্তির কোনো আশা এই মুহূর্তে অন্তত নেই। এরপরে কি? এরপরে অরুন্ধতী রায়, যিনি মোদী সরকারের তীব্র সমালোচক, এবং সমালোচক শুধু না, মানে তিনি মানে মোদী সরকারের যে ব্যবস্থা বা নরেন্দ্র মোদী গত 10 বছর ধরে যে ধরনের ব্যবস্থা নিয়েছেন তিনি এইগুলো মানতে রাজি নন। তিনি অনেক সময় অনেক বিতর্কিত কথা, শুধু মোদী জমানা না, এর আগে যখন কংগ্রেস ছিল বা ইয়ে ছিল, তিনি সবসময় এই বিতর্কিত কথাবার্তা তিনি বলেছেন, যেগুলো হয়তো যারা প্রচলিত ক্ষমতাসীন থাকেন বা প্রচলিত ধারায় থাকেন তাদের কাছে বিতর্কিত মনে হতে পারে। কিন্তু উনি 2010 সালে একটা কাশ্মীর নিয়ে মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের সময় একটা মামলা হয়েছিল, সেই মামলায় এমনি পড়েছিল। এখন সেই মামলাকে এই 2024-এ এসে সেই মামলাকে দিল্লির উপরাজ্যপাল, যিনি এখন মুখ্যমন্ত্রীর অবর্তমানে পুরো ক্ষমতাটাই ভোগ করেন, এবং দিল্লির উপরাজ্যপাল সরাসরি অমিত শাহ দপ্তর, যেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তার অধীনে, সেই উপরাজ্যপাল তিনি এটাকে ইউএপিএ বলে একটা আইন আছে, যে আইনে তার বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছেন। এই আইনে যদি অরুন্ধতী রায়ের মতন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখিকাকে গ্রেপ্তার করা হয়, তাহলে এই আইনে বলা হয়েছে যে তাকে কোনো ধরনের কোনো আদালতে তোলা বা তিনি কোনো মতে কোনোভাবে আগামী 2-3 বছর কোনো জামিন পাবেন না। ফলে এই ধরনের একটি আইনে আপনার অরুন্ধতী রায়ের মতো, যিনি আন্তর্জাতিক বুকার পুরস্কারপ্রাপ্ত এবং আন্তর্জাতিক মহলে যথেষ্ট সম্মানের অধিকারী, তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেও কিন্তু মোদী সরকার কোনোভাবেই মানে পিছপা হলেন না। এর থেকে কিন্তু একের পর এক ব্যবস্থা থেকে কিন্তু প্রমাণ হচ্ছে যে নরেন্দ্র মোদী বা তার চারপাশে যারা তার ঘনিষ্ঠজনরা আছেন তারা কিন্তু কোনোভাবেই দুর্বলতা প্রকাশ করেননি বা করবেন এমন কোনো চিহ্ন তাদের মধ্যে দেখা যাচ্ছে না। শুধু এক সংখ্যাগরিষ্ঠ কম থাকার কারণে বলা হচ্ছিল যে তিনি শরিক দলগুলোর উপর অনেক বেশি নির্ভরশীল থাকবেন। এবার বিরোধী পক্ষ অন্যান্যবারের চেয়ে অনেক বড় এবং তারা একজোট, সুতরাং তাদের আক্রমণ মোকাবিলা করতেও মোদীকে কিছুটা সমঝে চলতে হবে। এমনকি বিজেপির যে ফাউন্ডার অর্গানাইজেশন, যেটা আরএসএস বলে পরিচিত বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তাদের উপর থেকেও মোদির উপর একটা চাপ আছে, যে চাপের একটা বড় অংশ হলো যে তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয় না, তাদের কথা শোনা হয় না, কোনো মন্ত্রিসভা গঠন থেকে শুরু করে কোন রাজ্যে কে প্রার্থী হবেন এটা নিয়ে নানা অসন্তোষ। সব মিলিয়ে আরএসএসের একটা চাপ মোদির উপর আছে বলে বলা হচ্ছিল। কিন্তু কার্যক্ষেত্রে মোদি তার 2024-এর এই নির্বাচনের পর থেকে একের পর এক পদক্ষেপ নিয়ে প্রমাণ করে দিয়েছেন যে আরএসএস কেন, বিরোধী পক্ষ কেন, কোনো কিছুর কাছেই তিনি মাথা নত বা করেননি, বা তিনি তার আগের নীতি থেকেও সরে আসেননি। তিনি তার মন্ত্রিসভায় আগে যারাই যে পদে ছিলেন এবারও তারা সেই পদেই আছেন। সুতরাং মোদি একটুও বদলাননি। এখন যদি কেউ ধারণা করে থাকেন যে, বা যারা ধারণা করেছিলেন তারা যদি মনে করেন যে নরেন্দ্র মোদি অনেকটাই পাল্টে যাবেন, কারণ তার একক গরিষ্ঠতায় অনেক হ্রাস পেয়েছে, 2 নম্বর হচ্ছে যে তিনি অনেক কম ভোটে এবার বারাণসী থেকে নির্বাচিত হয়েছেন, তাদের এই আশা ভুল। নরেন্দ্র মোদি যতদিন প্রধানমন্ত্রী থাকবেন, যতদিন ভারতবর্ষের তিনি ক্ষমতায় থাকবেন বা যেখানেই ক্ষমতায় থাকুন না কেন, তার জন্য বদলানোটা হচ্ছে খুবই কঠিন কাজ। কারণ কোনো ধরনের বদল যদি তিনি তার কাজে আনেন তাহলে তার দুর্বলতারই সেটা প্রকাশ পাবে এবং তিনি এটা করে টিকতে পারবেন না। এটা মোদির চেয়ে ভালো কেউ জানেন না। এবং এ পর্যন্ত মোদির জীবনী নিয়ে বা মোদির সম্পর্কে যারা বই লিখেছেন তারা প্রত্যেকেই বলেছেন যে মোদি কখনো যেটা বলেন তিনি সেটাতেই স্টিক থাকেন, তিনি কখনো মানে নরম হওয়ার লোক তিনি নন। যে কারণে বারবার বলা হচ্ছিল যে শরিকদের নিয়ে অটল বিহারী বাজপেয়ী যেভাবে সবাইকে মানিয়ে চলতেন, মোদি সেই
চরিত্রের অধিকারী নন, এবং সেটা কিন্তু মোদি প্রমাণ করে দিয়েছেন। এখন একটাই প্রশ্ন, যে তার যে বিভিন্ন ইস্যুতে এই যে অনড় মনোভাব, এই অনড় মনোভাব ভারতীয় রাজনীতিতে আগামী দিনে কি ফল বয়ে আনবে, বা তিনি আগামী 5 বছর শাসন ক্ষমতা এই একইভাবে চালিয়ে যেতে পারবেন কিনা, সেইটা কিন্তু আগামী দিনেই বোঝা যাবে। এখনই কিন্তু এইটার উত্তর যদি কেউ দিতে চায়, তাহলে তিনি বড় একটা ভুল করবেন। ধন্যবাদ সবাইকে।